মমতার ভাইপো আবেশ ব্যানার্জি সরাসরি জড়িত বলেই আমার মনে হয়। মানে অভয়ের স্যাম্পেল সেটা হচ্ছে ট্যাম্পারিং করেছে। এই তদন্ত ধামাচাপা মমতা ব্যানার্জি দিতে গেল কেন? সঞ্জয় রায়ের উকিলের কাছে যেটুকু আমি কথা শুনেছিলাম, লালবাজারে তাকে মারধর করে তার স্যাম্পেল কালেকশন পর্যন্ত করা হয়েছিল। আর এই স্যাম্পেল 3 দিন ডিলে কেন করা হলো? সঞ্জয় রায়কে কোথাও তো তুলে আনা হয়নি, সঞ্জয় রায়কে ফোন করে আরজি করে ডাকা হয়েছিল। মানে ওই ব্যাপারটা হচ্ছে ওই সুরুচি সঙ্গের মতো। মানে ওখানে দেখা যাচ্ছে বেড আর কন্ডোম আছে, ফার্মেসি থেকে কন্ডোম ধরুন ওখানে সাজিয়ে রাখে, এখানে হচ্ছে স্যাম্পেলটা আমি সাজিয়ে রাখি। এই মার্ডার সন্দীপ ঘোষের অর্ডারে হয়নি। মার্ডারটা করার পরে সন্দীপ ঘোষের উপরে অর্ডার গেছে যে তুমি ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং সমস্ত রকমের হেল্প করবে, এবং ও বাধ্য হয়েছে। এই তদন্ত ধামাচাপা মমতা ব্যানার্জি দিতে গেল কেন? একটা সন্দীপ ঘোষ, একটা অভিক বিরূপাক্ষ আর সুদীপ্ত রায়, এরা যদি জেলে চলেও যেত তাতে মমতা ব্যানার্জি কি এমন যায় আসছে? যে কোনো রেপ অ্যান্ড মার্ডার হলে জেনারেলি আমরা কি বলি যে সিমেন স্যাম্পেল পাওয়া যাওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো সিমেন স্যাম্পেল পাওয়া যায়নি। তার একটা বড় কারণটা হতে পারে যে সেটা সেই রেপটা হচ্ছে যে সে কোনো বেরিয়ার মেথড ইউজ করেছে, লাইক কন্ডোম বা হচ্ছে নন পেনাইল পেনিট্রেশন যাকে বলে। তো এই জায়গায় কোনটা হয়েছে এখনো এমআইএমবি রিপোর্ট বা অন্যান্য রিপোর্ট অনুসারে সেটা কিন্তু ক্লিয়ার নয়। এইবার হচ্ছে যে রিপোর্টটা নিয়ে আজকে কথা হচ্ছে সেটা হচ্ছে যথারীতি মানে ভিকটিমের বাবার কাছে একটা চিঠি গেছে। সেই চিঠিতে বেলগাছিয়া যে আমাদের স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি আছে সেখানে 3জন আছেন, যে 3জন বিভিন্ন সময় মানে অভয়ের স্যাম্পেল সেটা হচ্ছে ট্যাম্পারিং করেছে, ইনক্লুডিং গত 10 বছরে প্রায় যারা বিরোধী দলের ছিল সিপিএম এবং বিজেপি, তাদের অনেক মানুষের স্যাম্পেল ট্যাম্পারিং করা হয়েছে ওই জায়গায় দাঁড়িয়ে থেকে। তো সেই জায়গায় এই স্যাম্পেল যে ট্যাম্পারিং হয়েছে সেটা নিয়ে অভিযোগ করেছে কে? অভিযোগটা করেছে সেখানকার এক্স এমপ্লয়ি। দেখুন, এখন এই চিঠিটার সত্যতা যাচাই করা আমাদের পক্ষে তো এখনই সম্ভব নয়। যখন সিবিআই না করবে তত সময় বোঝা যাবে না। তো আমার ক্ষেত্রে আমি অন্তত যেটুকু খোঁজ নিয়ে দেখেছি যে এই 3জন স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে আমার যেটুকু চেনা জানা 2-1জন ছিল, আমি জিজ্ঞাসা করেছি যে এই 3জন নামের পার্সন এক্সিস্ট করে এরকম তারা বলেছিল এরকম, এবং তারা প্রচণ্ড ভয় পেয়েছিল যে তাদের নিয়ে কোনো কিছু মুখ খুলতে রাজি নয়। তার কথা অনুসারে এরকম যে এই 3টে লোক সম্পর্কে আমরা কথা বলতে চাই না। তো তখন বুঝলাম যে এরা এক্সিস্ট করে এবং ভেরি পাওয়ারফুল পার্সন, যার জন্য এরা ভয় পাচ্ছে। কিন্তু যিনি চিঠিটা পাঠিয়েছেন তাকে ট্যালি করবার বা ভেরিফাই করবার মতো আমার কোনো অন্তত জায়গা নেই, অতএব সেটা আমি বলতে পারবো না। এবার বাকিটা হচ্ছে পুট আপ পিটিশন সম্বন্ধে শিয়ালদা কোর্টে হয়েছে, তারা কোনো পুট আপ পিটিশনের পরে যেটা হবে সেটা এখন জাজ কি অর্ডার দেয় তার উপরে নির্ভর করছে। এইবার এইটাকে কেন আমি ধরে নিচ্ছি যে এই কথাটা সঠিক, তার কারণটা হচ্ছে যে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট সাবমিশন করেছিল শিয়ালদা কোর্টে, এই সুপ্রিম কোর্টে, সেই রিপোর্টে ক্লিয়ারলি লেখা আছে যে 9 তারিখে পোস্টমর্টেম হলো এবং স্যাম্পেল কালেকশনের পরে 12 তারিখ পর্যন্ত আরজি করের মর্চুয়ারিতে ছিল এবং 13 তারিখে স্যাম্পেল সিএফএসএল এ ফরওয়ার্ড হয় বা ওই ফরেন্সিক ল্যাবে কলকাতা পুলিশ নিয়ে যায়। কিন্তু এখানে কিন্তু কোনো নো কজেন্ট এক্সপ্লেনেশন ডান বাই কলকাতা পুলিশ টু সিবিআই ফর দ্য ডিলে অফ পিকিং আপ অফ দি স্যাম্পেল। মানে এই স্যাম্পেল নিতে ডিলে কেন হলো 3 দিন তার কিন্তু কোনো এক্সপ্লেনেশন সিবিআই দিতে পারেনি, মানে কলকাতা পুলিশ দিতে পারেনি। এবার অদ্ভুতভাবে সিবিআই তারাও কিন্তু সেই নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এটা নিয়ে পদক্ষেপ নেওয়া নিশ্চয়ই উচিত ছিল, যেটা নিয়ে আমরা বারবার অভিযোগ করছি। যদি দেখুন স্যাম্পেল পাইনি এটা সত্যি কথা, সেই স্যাম্পেল যে জায়গায় ছিল আরজি করের মর্চুয়ারিতে এবং সেই স্যাম্পেল নিয়ে যাওয়ার সময় এগুলো সবগুলোই তো সিসিটিভির আন্ডারে হওয়ার কথা, সেই সিসিটিভি প্রিজার্ভ করে দেখা উচিত ছিল। দেখেছে কিনা আমার সিবিআই দেখেছে কিনা আমি জানি না। দেখুন এখনো পর্যন্ত আমার যেটুকু এই অ্যাজ এ ডক্টর হিসাবে যেটুকু নলেজ বা যেটুকু রাজনৈতিক জ্ঞান আছে তাতে আমি একটা জিনিসই বুঝেছি, এই তদন্ত ধামাচাপা মমতা ব্যানার্জি দিতে গেল কেন? একটা সন্দীপ ঘোষ, একটা অভিক বিরূপাক্ষ আর সুদীপ্ত রায়, এরা যদি জেলে চলেও যেত তাতে মমতা ব্যানার্জি কি এমন যায় আসতো? কিচ্ছু যায় আসতো না। তার আগে পার্থ চ্যাটার্জি জেলে গেছে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে, অনেক লোক জেলে গেছে তার কাছের লোক, তাতেও কিন্তু মমতা ব্যানার্জি কিছু যায় আসেনি। আজকে যদি সঞ্জয় রায় ওই ক্রাইমটা করে থাকে তাকে অ্যারেস্ট করিয়ে দিয়ে তাহলে আরো ভাবমূর্তি থাকতো,
কিন্তু 14 তারিখে ভ্যান্ডালিজম করানো হলো, তার এবং সমস্ত প্রশাসনিক শক্তি নামানো হলো। খুব ট্যাক্টফুলি এটা প্ল্যান করে করা হয়েছিল। তার কারণটা হচ্ছে মমতা ব্যানার্জির বাড়ির লোক ইনভলভ। এখন দেখুন না, সবাই বলছে যে সন্দীপ ঘোষ আর জেলে, সন্দীপ ঘোষ তো জেলে জেলে করাপশন কেসে, আর এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য তাকে জেলে মানে 2 মাস জেল খেটেছে, কিন্তু বাই ডিফল্ট বেল পেয়েছে, যে তার নামে কোনো চার্জশিট হয়নি। আমাকে আজকে চার্জশিট দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা অনেক দিন পর চার্জশিট দেওয়া হলো, সেটা করাপশন কেসে, রেপ অ্যান্ড মার্ডার কেসে কিন্তু তারপরে নেওয়া হয়নি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি আপনি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের এগেনস্টে প্রাইমা ফেসি কিছু না পেয়ে থাকেন, তাহলে আপনি কেন তাদেরকে কাস্টডিতে নিলেন? আর কাস্টডিতে নেওয়ার পরে আপনি তদন্তে এতদিন ধরে কি বের করলেন, সেই তদন্তের কনক্লুশন কি, এবং তাদের এগেনস্টে চার্জশিট কেন দিলেন না? সিবিআই কাকে আড়াল করতে চাইছে? এই যে মমতার ভাইপো, এটা সরাসরি জড়িত বলেই আমার মনে হয়। আদারওয়াইজ এই আবেশ ব্যানার্জি, কারণ তার একটা অ্যাঙ্গেল রয়েছে, যেটা হচ্ছে যেহেতু সে কেপিসি মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেছে, এবং বিভিন্ন সময় দেখুন মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন সিন্ডিকেট চলতো, তার একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট জালিয়াতি এবং বিভিন্ন ফেক মেডিসিন, এইগুলোর সম্পর্কে কোনো কানেকশন আছে কিনা সিবিআইয়ের এগুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত। এর সাথে এর কোনো যোগাযোগ থাকলেও থাকতে পারে। কারণ দেখুন, হয়তো অনেকেই প্রশ্ন করবে যে আমি কি সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিচ্ছি? না, সন্দীপ ঘোষ একটা বড় সড়ো ক্রিমিনাল, কিন্তু বড় সড়ো ক্রিমিনাল কি, সে প্রচুর টাকা ইনকাম করতো, তার হয়তো সেক্সুয়াল পারভার্সন ছিল, কিন্তু সে ওভারঅল হচ্ছে একজন প্রিন্সিপাল। সে এটুকু তো জানে যে একটা যদি ডক্টর অভয়া তার জন্য যদি কোনো ডেঞ্জার হয়ে থাকে, তাহলে তাকে কেন আরজি করে ভিতর মার্ডার করবে? সেটা সেন্সেশন হবে। যেমন অভিষেক ব্যানার্জিকে কেউ একজন চর মেরেছিল, পরবর্তীকালে দেখা গেল তাকে রাস্তায় একজন ওই গাড়ি চালিয়ে মেরে দিল, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট দেখিয়ে দেওয়া। তো এও তো গাড়ি চালাতো, এর গাড়িতে একবার ভাঙচুরও হয়েছিল যতদূর আমি জানি, ডক্টর অভয়। তো তাকে যদি মারতেই হতো, সুপারি কিলার দেওয়া যেত, বাইরে মারা যেত। তাকে আরজি করের ভিতরে একজন প্রিন্সিপাল কেন মারবে? আমার যেটুকু ধারণা, এই মার্ডার সন্দীপ ঘোষের অর্ডারে হয়নি। মার্ডারটা করার পরে সন্দীপ ঘোষের উপরে অর্ডার গেছে যে তুমি ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং সমস্ত রকমের হেল্প করবে, এবং ও বাধ্য হয়েছে। এবং আমার গত 2 বছরে যেটুকু আমি মানে প্যারালাল ইনভেস্টিগেশন বা যেটুকু আমি অন্তত হসপিটালে থাকা সুবাদে চেষ্টা করে বের করেছি, রিসেন্টলি আমার কাছে বেশ কিছু তথ্য জাস্ট এই লাস্ট 1 উইকে এসছে, এবং সেখানে এর আগেও আপনাদের বিভিন্ন মিডিয়া প্রশ্ন তুলছিল যে সেই দিন 2টো জায়গায় পার্টি হয়েছিল। হ্যাঁ, কেবি হস্টেলে পার্টি হয়েছিল, 2টো পার্টিকুলার ডিপার্টমেন্টের জুনিয়র ডাক্তারবাবুরা, 2টো ডিপার্টমেন্ট, আমি তাদের এখন নাম বলবো না, নাম আমার কাছে আছে, তারা স্পন্সর করে এই পার্টি করেছিল। এবং হচ্ছে যে আর একটা মেন বয়েজ হোস্টেলের 14 নম্বর রুম, তাতে এসি রুম, সেই রুমটা ছিল হচ্ছে শরীফ হাসান বলে একটি ছেলে, যে শরীফ হাসান সকাল থেকে অভয়ার মা বাবাকে গার্ড করে রেখেছিল, এবং টিল ওর দাহ কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত, এবং সাসপেক্ট লিস্টে কিন্তু ছিল। ওর এটা রুম, ও গায়ের জোরে মেন বয়েজ হোস্টেলের ভিতরে এসি রুম করে রেখেছিল, মানে এসি একা ব্যবহার করতো, এতটাই গায়ের জোর। এবং তারপরে ও এখন একটি মেডিকেল কলেজে হাউস স্টাফ শিফট করে। তার আগে একবার ওকে বিভিন্ন কারণে আইসোলেটেড হয়েছে, এবং ওর এগেনস্ট অনেক অভিযোগ আরজি করে থাকাকালীন ছিল, এবং সন্দীপ ঘোষ ওকে কমিটিতে রেখেছিল সেই দিন। এবং মোটামুটি বিভিন্ন আমি যতজনের সাথে কথা বলেছি, তাতে কিন্তু একটা ক্লিয়ার ইন্টেল আমি যেটুকু বুঝেছি, এই শরীফ হাসানের কিন্তু ক্রাইম সিনে থাকলেও থাকতে পারে। এবং ওর রুমে আরও আরেকজন ছিল আশিস পান্ডে, এবং এই আশিস পান্ডেকে সেই দিন আরজি করের ক্যাম্পাসে ছিল উপস্থিত রাত 1টা থেকে 1:30টার সময়, আরজি করের নর্মদা ক্যান্টিনের সামনে উপস্থিত ছিল। আবেশ হচ্ছে মমতা ব্যানার্জির বাড়ির লোক, আর বাকিগুলো হচ্ছে সাইড ক্রিমিনাল, অ্যাসোসিয়েটেড ক্রিমিনাল। তারা এখন আরজি করের হতে পারে, আরজি করে বাইরে হতে পারে। এই যে বললাম যে শরীফ হাসান এবং আশিস পান্ডে, এদের থাকার একটা বড় সম্ভাবনা আছে, কারণ আশিস পান্ডে সেই সময় এমনই পাওয়ারফুল পার্সন, সন্দীপ ঘোষের পরে সন্দীপ ঘোষের রাইট হ্যান্ড ছিল আশিস পান্ডে, সারা ক্যাম্পাস দাপিয়ে বেড়াতো। এরা, আমি বলছি, আমি একটি আরজি করের একটা নির্দিষ্ট হোস্টেলেরও সুপারিনটেন্ডেন্ট চার্জ, এবং তারপরে সেখানে আমি গিয়ে এই ইনসিডেন্টের পরে তারা পালিয়ে বাঁচে। সেখানে ব্রাউন সুগার থেকে শুরু করে হেরোইন সমস্ত ধরনের নেশা চলত। এবং আমি সেই সময়, আমার কাছে হয়তো মোবাইলে ছবিও আছে, যেদিন আমি একজন অ্যাসিস্ট্যান্ট সুপারকে নিয়ে সেই হস্টেলে প্রথম যাই, সেই হস্টেলে কিন্তু নানা রকম জিনিস পাওয়া যায়। এবং বলছি যে ওই আশিস পান্ডে এই ক্রাইম, এবং দেখবেন যে আশিস পান্ডে পরের দিন ছিল না,
ওর একটা গার্লফ্রেন্ড বা কোনো একটা মেয়েকে নিয়ে একটা হোটেলে ছিল তার পরের দিন, এবং প্রবাবিলিটি হাই ও এই ক্রাইম সিনে উপস্থিত থাকা। ওর অনুপস্থিতি মানে ওর মানে উপস্থিতি ছাড়া কোনো কিছু আরজি করা অসম্ভব নয়। আর আরজি করে কেউ আসবে মমতা ব্যানার্জির কাছের লোক, আর এরকম সন্দীপ ঘোষের রাইট হ্যান্ড স্টুডেন্ট, সে তো এমনি চলে যাবে। যদি শুনে যে মমতা ব্যানার্জির বাড়ির লোক এখানে এসছে, সে তো এমনি চলে যাবে হয়তো তাকে অয়েলিং করার জন্য, খুব স্বাভাবিক। এরকম 4-5 জন আরজিকর থেকে চেনা আনা লোক না যাওয়ার কিছু নেই। মানে আশিস পান্ডের জ্ঞান, কারণ আশিস পান্ডে রাত 1টা অ্যারাউন্ড নর্মদা আমাদের যে ক্যান্টিনটি আছে ক্যান্টিনের সামনে ছিল, বিকজ আমি সেদিনকে দেখতে পেয়েছিলাম, আমি নিজের চোখে দেখেছিলাম, কারণ আমার ডিউটি চলছিল, আমি নিচে খেতে বেরিয়েছিলাম, তখন আমি ওকে দেখেছিলাম যে ওর গ্যাং নিয়ে হাজির 1:30 এরকম টাইমে হবে। আমি প্রথম দিন থেকেই বলেছি এই ক্রাইম একার পক্ষে সম্ভব নয়, আর একজন সিভিক ভলেন্টিয়ার ওখানে গিয়ে ক্রাইম করবে এটাও বিশ্বাসযোগ্য নয়। তবে এটুকু দিকে হচ্ছে ওর যেখানে পেশেন্ট দেখতে যাওয়ার কথা ওখানে ও ডান দিকে হঠাৎ করে কি দিব্য দৃষ্টি দেখল, ওর দিব্য দৃষ্টি আর ওই ইন্দিরা মুখার্জির দিব্য দৃষ্টি সেম। কারণ ইন্দিরা মুখার্জি দূর থেকে দাঁড়িয়ে ও ভেবেছিল 40 ফুটের ভিতর ক্রাইম হয়েছে, আর সঞ্জয় রায়ও হচ্ছে সেই শ্যামবাজার থেকে ওই দিক থেকে আসার পরেও বুঝেছিল এদিক দিয়ে গিয়ে 4তলায় সেমিনার রুমে একটা মেয়ে শুয়ে আছে। চুলের যে নমুনা বা সিমেন্টের যে নমুনা সেটা তো সঞ্জয় এভিডেন্স যেখানে ট্যাম্পারিং হয়েছে সেখানে অসম্ভব কি। সঞ্জয় রায়ের উকিলের কাছে যেটুকু আমি কথা শুনেছিলাম, লালবাজারে তাকে মারধর করে তার স্যাম্পেল কালেকশন পর্যন্ত করা হয়েছিল, আর এই স্যাম্পেল 3 দিন ডিলে কেন করা হলো? কলকাতা পুলিশের সমস্ত অফিসারকে এরা দায়ী এর জন্য, এদেরকে ভালো করে সিবিআই ইন্টারোগেশন করেনি, এবং সিবিআই যদি ইন্টারেস্ট থাকতো তাহলে এই 3জনকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন সাসপেন্ড করতে গেল? সিবিআই এতদিন ধরে কি করছিল? এই প্রশ্নটার উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তর তো সিবিআই কে দিতে হবে। 3জন অফিসারের এগেনস্টে প্রাইমা ফেসি মানে এভিডেন্স পাওয়া গেছে বলেই তো তাদের সাসপেন্ড করেছে। তাহলে সিবিআই গত 2 বছর ধরে এদের এগেনস্টে কোনো কিছু পেলো না কেন? আপনি এটা তো আমার কথা নয়, সুপ্রিম কোর্টে তারা রিপোর্ট সাবমিশন করেছে যে স্যাম্পেল পড়েছিল। স্যাম্পেলটা কি জন্য রেখেছিল? সাজিয়ে রাখার জন্য। মানে ওই ব্যাপারটা হচ্ছে ওই সুরুচি সঙ্গের মতো, মানে ওখানে দেখা যাচ্ছে বেড আর কন্ডম আছে, ফার্মেসি থেকে কন্ডম ধরুন ওখানে সাজিয়ে রাখে, এখানে হচ্ছে স্যাম্পেলটা আমি সাজিয়ে রাখলাম, এই হচ্ছে আসল গল্প, এর বাইরে তো আর কিছু নাই। স্যাম্পেল ক্লিয়ারলি ট্যাম্পার্ড হয়েছে, এই দুটো রিপোর্ট কিন্তু তার দিকে ইশারা করছে। এবং এই সঞ্জয় রায়, আমি বলছি, কেউ একজন ক্রাইম করলো, ক্রাইম করে সারা বিশ্ব তোলপাড় হয়ে গেল, সব মিডিয়া তোলপাড় হয়ে গেল, সঞ্জয় রায়কে এত তাড়াতাড়ি খুঁজে পাওয়া গেল। এবং আমি আপনাকে বলছি সঞ্জয় রায়কে কোথাও তো তুলে আনা হয়নি, সঞ্জয় রায়কে ফোন করে আরজি করে ডাকা হয়েছিল, এটাও আমি আপনাকে বলে দিচ্ছি। সঞ্জয় রায়কে এই অ্যাডিশনাল ওসি এই যে তখন তদন্ত করছিল আরজি করে আউটপোস্টের পুলিশ দিয়ে এদেরকে বিয়ে করেছিল, সঞ্জয় রায় চলে এসেছিল। নাহলে একজন ক্রাইম করে সে তো তখন পালাবে। লোকে সামান্য একটা ক্রাইম করে পারে বাংলাদেশে চলে যায়, এই যে দেবরাজ চক্রবর্তী পুরুলিয়ায় চলে যাচ্ছে, আর এই সঞ্জয় রায় ও এত কাছে থাকলো আর গিয়ে তুলে নিয়ে চলে আসলো। কেউ যদি ক্রাইম করে সে সেই রেঞ্জেই থাকবে না, আর ও আরজি করে গাড়ি চালিয়ে চালিয়ে চুপচাপ চলে এলো, আর বলছে বিধাননগর থেকে তুলে নিয়ে আসা হয়েছে। কোনো বিধাননগর থেকে এরা তোলেনি, ওরা সঞ্জয় রায়কে ডেকে নিয়ে এসে এগুলো প্ল্যান করেছে।